আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতো আজও নতুন একটি সেশন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আনিকা সানজিদা ইসলাম। এবং আমাদের সাথে রয়েছেন আজকে ডক্টর আতিকুল হক মজুমদার স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঙ্গীতা ভালো আছেন? জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? জি, ভালো আছি। স্যার, আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে ডিফারেন্স ইন স্টাডি টেকনিক বিটুইন স্কুল, কলেজ এন্ড মেডিকেল কলেজ। স্যার, এই বিষয়ে আমরা ছোট থেকে যখন বড় হচ্ছি, প্রথমে স্কুল অতিক্রম করছি, তারপর কলেজ, তারপর মেডিকেল কলেজে আমরা ভর্তি হচ্ছি। প্রতি ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা ডিফারেন্ট ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের স্কুলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা আসলে আমাদের তো মোটামুটি তিনটা পর্যায়ে আমরা পার হয়ে আসি। স্কুল এবং তারপরে ইন্টারমিডিয়েট, খুব ছোট্ট একটা পর্যায়ে, এবং তারপরে তো মেডিকেল। এখন স্কুলে আমরা যে শিক্ষা ব্যবস্থা ভিতর দিয়ে আসি, এটা অত্যন্ত অসম্পূর্ণ এবং অত্যন্ত ত্রুটিযুক্ত, এবং আমাদের সৃজনশীলতার জন্য ক্ষতিকর। এখন এটার জন্য তো আসলে শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে লাভ নেই, কারণ এটা বিশ্বজুড়েই এটা একইভাবে প্রচলিত। একমাত্র নর্ডিক সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রিগুলিতে এই শিক্ষা ব্যবস্থাটা ডিফারেন্ট, কারণ ওখানে ওরা এই যে এই এত এইভাবে ওরা শেখায় না। ওদের শেখানোর পদ্ধতিতে অনেকটা মানে কিন্ডার গার্ডেন, মানে এটার অর্থটা যেরকম হচ্ছে ফুলের বাগান। তো ফুলের বাগানে যেরকম ফুল গাছের পরিচর্যা, গাছে পানি দেওয়া ঠিক মতো হচ্ছে কিনা, সার দেওয়া হচ্ছে কিনা, হ্যাঁ, গাছটা ঠিক মতো আলো পাচ্ছে কিনা, এগুলিকে দেখা। কিন্তু ওই ফুলকে, ওই গাছকে এরকম রকম কমান্ড দেয়া না যে তোমার যে গ্রোথ, সেই গ্রোথটাকে ত্বরান্বিত করতে হবে। অর্থাৎ একটা গোলাপ ফুলের কুড়ি থেকে ফুটতে যে সময়টা লাগবে, এটাকে কিন্তু ফোর্স করে বাড়ানো যাবে না। ঠিক মানব শিশুও তাই, সবাই আমরা ন্যাচারাল বিইং। সেই হিসেবে আমরাও ঠিক আমাদের যে গতিতে আমরা বিকশিত হবার কথা, আমাদের এক একজনের এক এক রকম, সেই গতিকে কিন্তু আমরা ত্বরান্বিত করতে পারি না। হ্যাঁ, যদি কোনো একটা গাছের সার কম হয় তাহলে সেটা গ্রোথ ব্যাহত হয়, কিন্তু সেটা কিন্তু সারের ব্যাপার। তাকে আমরা স্টিমুলেশন কি দিচ্ছি, কিন্তু কন্ট্রোল করে কিন্তু এটা হবে না। আমি যদি এখন গাছকে বলি যে তুমি তোমার এই শাখাগুলি ওদিকে রোদ নেই, তুমি এইদিকে নিয়ে আসো, আমি যদি এখন টেনে তাকে টানা হেঁচড়া করি, দ্যাট উইল বি ড্যামেজিং। কারণ ওর ওই সেন্সর আছে। কারণ এগুলি রিসার্চে দেখা গেছে যে একটা গাছ, আমরা কি জামা কাপড় পরে ওই গাছের কাছে আসছি, ওইটা কিন্তু সেই গাছটা সেটা ফিল করে, সেটা দেখে। লিটারালি ইট ক্যান সিজ। হ্যাঁ, মানে আমাদের চোখে যে বর্ণ সংবেদী যে ইয়েগুলি আছে, কোষগুলি আছে, ওই সিমিলার এই ধরনের কোষ গাছের মধ্যেও আছে। যার ফলে ওরা কিন্তু আলো এত পরিষ্কারভাবে বুঝতে পারে যে আশেপাশে গাছের কোন গাছটাতে কেমন পুষ্টি, যেমন একটা পরগাছা, সে কোন গাছটাকে আঁকড়ে ধরলে সে নিউট্রিশন ভালো পাবে, সবকিছু তারা বুঝতে পারে। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আমি যেটা আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই যে স্কুলিং এর ফলে, স্কুলিং এর ক্ষেত্রে আমরা যেটাকে অবহেলা করি সেটা হচ্ছে যে এই স্বাভাবিক গ্রোথটাকে আমরা আমলে নেই না। বাচ্চারা খেলবে, হাসবে, পড়াশোনা করবে, কিন্তু আমরা সবসময় তাদেরকে এত বেশি মানে নিয়ম কানুনের ভিতরে নিয়ে যাই যে তাদের স্বাভাবিকতা ব্যাহত হয়। এর ফলে যেটা সবচেয়ে বড় সমস্যাটা হয়ে যায় যে তার কনফিডেন্স লেভেলটা মানে যথাযথভাবে তৈরি হতেই পারে না। কারণ সোশ্যাল ইন্টারাকশন যদি না হয় তাহলে তো আমি সামাজিক হতে পারবো না। তাহলে সোশ্যাল ইন্টারাকশনটা মানুষ শিখবে কখন? শিখবে হচ্ছে ওই যে ছোটবেলায় বাচ্চাদের সাথে হাসতেছে, খেলতেছে, দৌড়াচ্ছে, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, কয়েকটা বিড়ালের বাচ্চা যা করে। একজন একসাথে একসাথে ঘুমায়ও, আবার একজন একজনের সাথে দৌড়াদৌড়ি করে, কামড়াকে মনে হয় যেন মানে খুব মজা লাগে না দেখতে। মানুষের বাচ্চাও কিন্তু তাই। কিন্তু আমরা যেটা করি না, এরকম করা যাবে না। হ্যাঁ, প্রতিটা বিড়ালের বাচ্চাটাকে আলাদা বক্স বানিয়ে এই মধ্যেই তুমি থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে না। আমরা কত প্রকৃতির বিরুদ্ধে কাজ করছি। তাহলে এই যে একজন একজন থেকে তাকাবে না, এই ওকে কলম দিয়ে এরকম খোঁচা দিচ্ছ কেন, তাহলে এইভাবে করে তাদের ওই যে তাদের ওই চুপসে যায়, তাদের প্রুনিং হয় না।
মানে প্রুনিংটা এমন হয় যে ফলটি প্রুনিং হয়, তাদের ব্রেইনের প্রথম দিকে তো সব জট পাকানো থাকে, ওখানে ওই সুন্দরভাবে ওই যে একটা পাথরের স্তম্ভের মতন ওখানে খোদাই করে যেমন মূর্তি তৈরি হয় বা কোনো একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়, সেরকম আমাদের ব্রেইনে এক এক রকম অভ্যাস, এক এক রকম কমান্ড, এক এক রকম প্র্যাকটিসের কারণে এক এক প্রকার কানেক্টিভিটি তৈরি হয়। ওই কানেক্টিভিটি যত বেশি বারবার রিপিটেড হবে তখন ওটাই স্থায়ী হয়ে যায়। এখন কানেক্টিভিটি যদি হয় এরকম যে খুব আমি গাধা, তাহলে আমি গাধা হবে। আর যদি কানেক্টিভিটি হচ্ছে না আমি সব করতে পারি, তাহলে সে সব করতে পারবে। তাহলে ওই কানেক্টিভিটির একটা অংশ হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, সেটা যখন ব্যাহত হচ্ছে তখন তার ওই যে পরবর্তীতে যখন অ্যাডাল্ট লাইফেও সে যখন অন্যদের সংস্পর্শে আসবে সে তাদের সাথে সহজে মিশতে পারবে না, সে সাই ফিল করবে। তাহলে মেডিকেল যখন বড় পরিসরে সে আসে, এই জিনিসটাই কিন্তু অধিকাংশ ছেলে মেয়েকে ফেস করতে হয়। হ্যাঁ, তার প্রধান কারণ ওই যে ছোটবেলা থেকে তাকে একদম রেস্ট্রিক্ট করে রাখা হয়েছে, অন্যদের সাথে মিশতে দেওয়া হয়নি। স্কুলে তো গণ্ডিবদ্ধ করা হয়ই, মেথডিক্যালি সিস্টেমেটিক্যালি। সেই সাথে পারিবারিক ভাবেও অনেক পরিবারের বাবা মা এটাই মনে করেন যে না, আমাদের পরিবারের এইটা ঐতিহ্য, আমাদের বাচ্চাদেরকে অন্যদের কারোর সাথে মিশতে দেওয়া যাবে না। হ্যাঁ, তো এই সমস্ত রেস্ট্রিকশনের ফলে তাদের কনফিডেন্স কমে যায়। এইটা সবচেয়ে বড় বাধা, কারণ মেডিকেল লাইফে কিন্তু ইন্টারাকশন ছাড়া উপায় নেই। এখানে আমার একার পক্ষে শুধুমাত্র বই পড়ে কারোর সাথে ইন্টারাক্ট না করে, কারণ আমরা তো সোশ্যাল বিইং। তাহলে সোশ্যাল বিইং, যেমন আমার শরীরে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, এখন যদি কিছু কোষ চিন্তা করে যে না আমরা অন্য কোষের সাথে সম্পর্ক রাখবো না, আমরা ইন্ডিভিজুয়ালি আমরা শুধু গ্রো করবো, তাহলে তো সেটা হবে না। ওটা করতে গেলে ম্যাল ফাংশন হবে, ওই সেলগুলিকে হয় ধ্বংস করে দেবে অন্য সেলরা, মানে ইমিউন সিস্টেম ধ্বংস করে দেবে, অথবা ওরা ক্যান্সারাস সেলে পরিণত হবে, ক্যান্সারাস মানে কোষে। ঠিক একইভাবে যখন এই যে ম্যাল অ্যাডাপ্টেশন হবে, অর্থাৎ আমি যখন এরকম বড় পরিসরে গিয়ে আমি যখন এটা পারবো না, তখন যেটা হবে যে তখন আমার ভিতরে ফ্রাস্ট্রেশন আসবে, এবং সেই ফ্রাস্ট্রেশন থেকে ড্রাগ অ্যাডিকশনের দিকে চলে যাওয়ার ঝুঁকি থেকে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে পড়াশোনা ডিটোরিয়েটেড করতে হতে এটা তার ফ্রাস্ট্রেটিং, তার এমনকি ড্রপ আউটের একটা রিস্ক থেকে যাবে, এবং ওভারঅল তার এবং ফ্যামিলি লাইফ সবার জন্য এটা খুব একটা বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তো এই হচ্ছে আসলে ক্রম বিকাশটা যেটা হচ্ছে আমাদের সমাজে। স্যার, স্কুল জীবনে পড়াশোনার দিকে যদি আমরা একটু ফোকাস করি, যে সেই সময় মুখস্থ ভিত্তিক পড়াটা বেশি গুরুত্বপূর্ণ নাকি বুঝে বুঝে পড়াটা বেশি গুরুত্বপূর্ণ? যে কোনো বয়সেই মুখস্থ বিদ্যাটা ক্ষতিকর। কারণ আমরা যদি যে কোনো ট্রেনিং এর কথা আপনি চিন্তা করেন, সেটা আর্মি ট্রেনিং হোক অথবা আপনি মনে করেন মানে যে কোনো রকম ট্রেনিং এ আমাকে জানতে হবে এবং বুঝতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ ওটা হচ্ছে একটা, যেমন ধরেন আমি যদি যারা কোরআনে হাফেজ করতে চাচ্ছেন তাদের তো এটা এটা ওই হাফেজ হওয়ার শর্তই হচ্ছে এটাকে মুখস্থ রাখা, সেটা কিন্তু ডিফারেন্ট একটা বিষয়। কিন্তু আমরা যদি যেখানে আমাদের ক্যারিয়ার বা পড়াশোনা, এই এই যে যে কোনো অন্য ধরনের এই সিস্টেমগুলিতে যদি আমরা চিন্তা করি, তাহলে মুখস্থ করার সবচাইতে বড় কুফল হচ্ছে যে এখানে আমি অসম্পূর্ণ একটা নলেজ আমার ভিতরে অ্যাকুমুলেট করছি। অসম্পূর্ণ কেন? কারণ এটা হচ্ছে কি একটা জাস্ট মানে পিস মিল বা জিগসা পাজলের বড় একটা জিগসা পাজলের একটা ক্ষুদ্র অংশ। তাহলে একটা ক্ষুদ্র অংশ, আহ, এইটাকে দিয়ে তো আমি ওটা পুরাটা আমার নলেজ কখনো আসবে না, কারণ নলেজ কখনো একটা কোনো একটা ফিক্সড করে বিষয় না। যেমন ধরেন সে কার্ডিওলজি বিষয়ের নলেজটা এমন না যে ওইটাকে আপনি যেমন 5 জিবি একটা ড্রাইভের মধ্যে আপনি সম্পূর্ণ নলেজটাকে ঢুকিয়ে ফেলতে পারবেন, তা তো না। যে ওইটাকে আমাদের ব্রেইনে যে কোনো ভাবে দিতে পারলেই আমরা আমরা বলি একটু, তুমি কথা বলো, রাত ফোন দিতে আমি একটা সেশনে আছি। তুমি কথা বলো প্লিজ। আচ্ছা, তো এইটা আমরা যদি আমরা বলি, তুমি তো বাইরে গিয়ে কথা বলো প্লিজ। তো আমরা যদি সরি, তো আমরা যদি আহ, ওই যে আহ, যেটা আমরা বলছিলাম যে আমরা যেই জিনিসটা আমাদের ভুল হয়ে যায় যে আমরা ওই যে মুখস্থ করতে গেলে ওই ক্ষুদ্র ওই পিসমিলটার দিকে আমাদের নজরটা থাকে, যার ফলে নলেজটা এমন যে যেটা আসলে ওইরকম ভাবে আটকানো যাবে না।
নলেজ সবসময় অ্যাসোসিয়েট থাকে অন্যান্য নলেজের সাথে, কারণ আমরা নলেজ বলে আসলে ক্লাসিফাই করি, এটাও রং আইডিয়া। যেটার কারণে যে এর আগের সেশনে আমি বলেছিলাম যে আমরা যে সুপার স্পেশালাইজেশনের কথা বলি, যে ধরেন একজন আমরা জেনারেল থেকে তারপরে হার্ট স্পেশালিস্ট, হ্যাঁ ব্রেন স্পেশালিস্ট, আবার সেইটারও আরো মানে সুপার স্পেশালাইজেশন, যেমন সাইকিয়াট্রি, যে চাইল্ড সাইকিয়াট্রি, অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি, নিওনাটো, আমি জানি না এটা আছে কিনা, এটা থাকার কথা না। নিওনাটো সাইকিয়াট্রিক প্রবলেম ইভ্যালুয়েট করার জন্য একটা প্রশাখা। তো এই যে এত বেশি প্রশাখা হলে প্রবলেম যেটা হচ্ছে যে হলিস্টিক অ্যাপ্রোচটা থাকে না। তাহলে আমি যদি সাম আপ করি কথাটা, তাহলে হচ্ছে আমাদের হলিস্টিক অ্যাপ্রোচে যে কোনো জ্ঞান আরো আহরণ করতে হবে। অর্থাৎ আমি যদি কার্ডিওলজি বিষয়ে জানতে চাই, আমাকে শুধু কার্ডিওলজি পড়লে হবে না, আমাকে এইটার সাথে আমাকে পাখি পড়তে হবে, এটার সাথে আমাদের ফুল লতা পাতা সমস্ত কিছু পড়তে পারে, সূর্য পড়তে, সমস্ত কিছু। কারণ একটা বিষয় নলেজে আমি যদি থাকি, আমি এর আগেও বলেছি, বারবার বলি, ওভারফিটেড ব্রেইন হাইপোথিসিস। অর্থাৎ ব্রেইনে যদি একই ধরনের ইনফরমেশন আমি রিপিটেডলি দিতে থাকি, তাহলে সেটা ওভারফিটেড হয়ে যাবে, ওটা এক্সস্টেড হয়ে যাবে, ওটা কারণ ওটা ন্যাচারাল ওয়ে না। লার্নিং এর নিয়ম হচ্ছে যে আমি এক্সপ্লোর করতে করতে শিখবো, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে শিখবো। অর্থাৎ একটা জিনিস আমি ভুল করবো, ওকে এটা ভুল, আচ্ছা ঠিক আছে। ব্রাউনিয়ান পদ্ধতিতে যেরকম ওই যে অ্যামিবা চলে, পিঁপড়া যেভাবে চলে, একেবারে একটা খাবার পেলো না আবার আরেক দিকে গেল, এইটাই হচ্ছে লার্নিং সিস্টেম ন্যাচারাল। কিন্তু সেইটার বদলে যদি আমি পিঁপড়াকে শুধুমাত্র গ্লুকোজ খাওয়াটা শিখাই, তাহলে যদি মনে করি বাহ এই তো গ্লুকোজ খাওয়া শিখে গেছে, তাহলে কি হবে, ওই গ্লুকোজ ছাড়া তো চলতে পারবে না, এবং ওইখানে অপদার্থ শিখবে বা একটা পিঁপড়া হবে। আমরাও ঠিক তাই, মুখস্থ করার মাধ্যমে ওই যে আমরা একটা সিরাপ, মিষ্টি সিরাপ খেয়ে মনে করছি ওটা এটাই আমার লার্নিং হয়ে গেল, নো। ওটা তো একটা মানে একটা জিগসা পাজলের টুকরা, ওইটা অসম্পূর্ণ টুকরাটার বাইরে কোনো কিছুই আমি তখন তো পারবো না। তাহলে কনফিডেন্স লেভেল এমনিতেও আমাদের কমে আসে, এখন এই যে এই মুখস্থ বিদ্যার কারণে এটা আরো ভয়াবহভাবে কমে যেতে বাধ্য। স্যার, এখন আমাদের দেশে হচ্ছে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি টেক্সট বুক ওরিয়েন্টেড, যে টেক্সট বইটাই মানে মেইনলি পড়াচ্ছে, এটাই পড়াশোনার সিস্টেম। তো সেক্ষেত্রে যে শিক্ষকরা যেভাবে গাইড করছেন, এই গাইডেন্সটা কি সঠিক, বা টেক্সট বই ওরিয়েন্টেড পড়াশোনাটা কি সম্পূর্ণভাবে ঠিক, বা এর বাইরে কি আরো অন্য কিছু পড়তে হবে, বা কিভাবে পড়াশোনার গাইডলাইনটা হবে? আরো প্রচুর পড়তে হবে, আরো প্রচুর পড়তে হবে, শুধু টেক্সট বুক পড়লে হবে না। তার মানে আমি এইটা বলতেছি না যে টেক্সট বুক মুখস্থ করতে হবে তারপর অন্যান্য বইও মুখস্থ হবে, মুখস্থ কোনোটাই করা যাবে না। যদি মুখস্থ করতে হয় তার মানে বুঝতে হবে যে ওই বিষয়টা আমার নলেজ নাই, আমার নলেজ, আমি কনসেপ্ট নাই বলে আমাকে মুখস্থ করতে হচ্ছে। কারণ রিপিট টেস্ট করে মুখস্থ কেন করতে হবে? হ্যাঁ, আমরা এটা বুঝি যে যেমন মনে করেন যে যে কোনো যে বিষয়ে পারদর্শী, মনে করেন যে কিনা কাঠের কাঠের মিস্ত্রি, পড়াশোনা কিছুই করেনি, সে কাঠের কাজ করে, সুন্দরভাবে ডিজাইন করছে, এখন যদি আমি তাকে বলি যে আপনি কিভাবে কাজ করেন এটা আপনি মুখস্থ বলেন, মানে হাউ ডাম দ্য কোশ্চেন ইজ, রাইট? ঠিক একইভাবে আমি যদি একজনকে বলি যে তুমি হার্টের কিভাবে চিকিৎসা করো আমাকে মুখস্থ বলো, তাহলে আমরা যদি মুখস্থ করে থাকি তাহলে আমি বলবো হ্যাঁ আমরা যদি এটাকে এইভাবে করবো, যদি তার এই কার্ডিওমেগালি পাই তাহলে এটা দেবো। মানে মুখস্থ আমরা যদি প্রোটোকল ভাবে বলে যেতে থাকি, তার মানে কি আমাদের নলেজটা হয়েছে শ্যালো, শ্যালো নলেজ। এইটার কারণে যদি কনফিডেন্স কেউ শো করে, সেটা হবে তার মানে এটা হবে ওই যে ওই যেটা কিনা আমরা বলি যে ফ্যালাসি। হ্যাঁ মানে ওই মানে জ্ঞানের একটা ফ্যালাসি, মানে তার কাছে মনে হবে সে অনেক জানে, আসলে সে কিছুই জানে না বা খুবই অল্প জানে। তাহলে আমাকে শুধুমাত্র ওইটুকু ক্ষুদ্র জ্ঞান থাকলে হবে না, তাহলে ওই জ্ঞানটা যদি আমাকে আমাকে আরো বেশি কিছু জানতে হয়, তাহলে অবশ্যই পাঠ্য বইয়ে যা আছে সেটাকে আমাকে ওটাকে পুরাটাকে আমার মুখস্থ করার চেষ্টাই করা যাবে না, এটা ফার্স্ট প্লেস। যেটা আমরা সবাই ভুল করি, আমিও করে আসছি, আমি তো তখন বুঝতাম না, ব্রেইনের উপর প্রচন্ড কষ্ট দিয়েছি, হ্যাঁ অনেক মানে ব্যর্থতার কষ্ট, যে এভাবে তো পারা যাচ্ছে না, পারি না। যাদের মুখস্থ বিদ্যা অনেক ভালো তারা সুন্দরভাবে পারছে, করে মুখস্থ করে ফেলছে, কিন্তু আমি দেখতাম যে আমি পারতেছি না। এই যে এতগুলি পার্থক্য কিভাবে মুখস্থ করা সম্ভব, কঠিন। তাহলে এটা আনন্যাচারাল। তাহলে যেটা হচ্ছে যে আমার জানাটা, হ্যাঁ জিনিস সম্পর্কে জানা, মানে পার্থক্য 10টা আছে, 10টা পয়েন্ট কেন লিখতে হবে? আমাকে দেখতে হবে, আমাকে ওই চার্ট গুলি এখন পড়লে হবে না, আমাকে পুরো জিনিসটা জানতে হবে, তখন আমার ভিতরে আস্তে 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 এগুলি ভিজুয়ালাইজ, ব্রেনের ভিতরে কনসেপ্টটা এইভাবে তৈরি হবে যে প্রথমে একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু এইভাবে লাইট আপ করবে।
তাহলে সেই লাইট আপের জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। একদিনের থেকে সাইকেল শিখতে পারে, অনেকেই পারে, কিন্তু না পড়ে তো আর সাইকেল শেখা যাবে না। তাহলে আমাকে ওই যে মুখস্থ বিদ্যার মানে হচ্ছে কি, এটা আমাদের ব্রেইনকে আরো অথর্ব করে দেয়া। কারণ মুখস্থ করার চাপটা, যে অল্প সময় মুখস্থ করতে পারলে তাহলে আমি এই পরীক্ষাটা উতরাতে পারবো। তাহলে পরীক্ষা উত্তীর্ণটাই হচ্ছে উদ্দেশ্য, জ্ঞান অর্জন উদ্দেশ্য নয়। তাহলে এইভাবে যখন আমাদের ইভালুয়েশন সিস্টেম স্কুল থেকে তাই শিখিয়ে আসছে, তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে তোমাকে, মানে তার মানে কি, তোমাকে এই যে ক্রিয়েটিভিটি নয়, তোমার পরীক্ষার মাধ্যমে জাস্ট তোমাকে একটা ছাঁচের ভিতরেই থাকতে হবে, তাহলে ছাঁচের থেকে বাইরে বের হতে হবে। স্যার, এখন মানে সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা কিরকম হতে হবে তাহলে? আচ্ছা, এটা ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পদ্ধতি, এই যে কান টানলে যেরকম মাথা আসে, যেহেতু মুখস্থ বিদ্যাটা জিনিসটাই হচ্ছে খারাপ, তাহলে পরীক্ষার ভিতরে ওই যে মুখস্থ থেকে দেয়া এই জিনিসটা আসলে যত অ্যাভয়েড করা যায় তত তার ইভালুয়েশন ভালো হবে। তাহলে ইভালুয়েশনে তার কি থাকতে হবে? ইভালুয়েশনে তার থাকতে হবে হলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ কার্ডিয়াক, কার্ডিয়াক যদি একটা, সে কার্ডিওলজির একটা প্রশ্ন, বা আমরা যদি হার্ট বা এটাকে কি বলে যে মানে যেটা ফিজিওলজিতে ওটা কি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমই তো বলে, তাই না? সিভিএস, জি স্যার। কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোশ্চেনে যদি এইভাবে কোশ্চেনগুলি আসে যে আমাদের রিয়েল লাইফ সিনারিও, হ্যাঁ, যে মিস্টার অমুক সাহেবের, তার হঠাৎ করে মানে তার এরকম একটা ঘটনা ঘটেছে, এখন হঠাৎ করে সে এরকম, মানে এইরকম ঘটনা শোনা মাত্র আমরা সিনেমাতে দেখি যে এরকম একটা দুঃসংবাদ শুনলে বুক ব্যথা হয়ে হার্ট অ্যাটাক, কিন্তু আসলে তো ওইভাবে হার্ট অ্যাটাক হয় না, প্যানিক অ্যাটাক হতে পারে। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের সিনারিও তৈরি করে যাতে তাদের অন্যভাবে চিন্তা করো, ওই যে শুধু কার্ডিওলজি নিয়ে চিন্তা করবে তাহলে তাদের হবে না, তাহলে অন্যান্য অন্যান্য অনেক কিছু তার ভিতরে তাকে ব্রেইন স্টর্ম করতে হয়। এইরকম ভাবে ইভালুয়েশন সিস্টেমটা থাকতে হবে। তার ফ্যামিলি কোশ্চেন, আচ্ছা বাবা তুমি বলো, তোমার বাবা তুমি বলো যে তোমার এরকম যে তোমার ফ্যামিলিতে কার কিরকম, কাদের কি রোগ ব্যাধি আছে, তাকে ইজি করতে হবে, তাকে ফ্রেন্ডলি করতে হবে। হ্যাঁ, তাকে যদি আমি ফ্রেন্ডলি করতে পারি তখন তার ভিতর থেকে তার প্রতিভার স্ফুরণটা আমি তখন পাবো, তাছাড়া আমি পাবো না। আমি তাকে চাপ দিয়ে যে তুমি এগুলি এই সিলেবাস সব তোমার ভিতরে আছে কিনা, আমি যদি টোকা দিয়ে দিয়ে দেখি যে আমি ওই যে পরীক্ষকরা, মানে সরি এটা মানে আমি এমনি বলছি যে ওই যে একটা ইয়ে থাকে তাই না, ফরম্যাট থাকে, এই টপিক, সে টপিক ধরে ধরে, আচ্ছা এবার এইটা থেকে প্রশ্ন করবো, হ্যাঁ এই, এবং পরীক্ষার আগে সব পরীক্ষকরা ওনারা টুকলি নোট বই নিয়ে আসেন, বা মনের মধ্যে অনেকে যারা একটু লজ্জা পান তারা হয়তো নোট বইয়ের টুকলিটা বের করেন না, কিন্তু তাদের ইয়ে থেকে আছে আমি এই টপিক দিয়ে এইগুলি পড়বো, এইগুলি এগুলি জিজ্ঞেস করবো। এটাকে আমি বলবো দৈন্য বা দীনতা, হ্যাঁ, বা হীনতা, জ্ঞানের অভাবে। যে আপনি আমাকে কিন্তু পাঠিয়েছিলেন তাই না প্রশ্ন, আমি কিন্তু দেখেছি কিন্তু আমি একটা পড়িও নি, কেন? আমার কাছে মনে হচ্ছে এইটা পড়া মানে আমার কনফিডেন্স হবে, ও আচ্ছা কি কি প্রশ্ন দেখি তো। তার মানে কি আমার ভিতরে তখন এইটাই, আসল ব্যাপারটা হচ্ছে এইটা যে এখানে এমন কিছু আছে কি নাকি যেটার আমি অ্যান্সার দিতে পারবো না, যদি তাহলে আমাকে তো প্রিপারেশন নিতে হয়। হোয়াই আমার এই বয়স পর্যন্ত আমি যতটুকু আমার নলেজ অ্যাকুমুলেটেড হয়েছে সেটা দিয়ে যদি আমি অ্যান্সার দিতে না পারি, লজ্জার কিছু নাই, অবশ্যই লজ্জার কিছু নেই, আমার তো সব জানা নেই, এটাই তো স্বাভাবিক। তাহলে এই যে আমার স্বাধীনতা, তাহলে আমাকে কেন ওই যে একদিন আগের ওই প্রশ্নটা দেখে আমাকে প্রিপারেশন কেন নিতে হবে? তাহলে শিক্ষকদের যদি মনের ভিতরে থাকে এরকম প্রিপারেশন নেওয়ার ব্যাপার, পরীক্ষা সামনে, পরীক্ষা নিতে হবে, প্রিপারেশন নিতে হবে, তাহলে তার স্টুডেন্টদের তো মুখস্থ বিদ্যায় পারদর্শী হতে হবে। স্যার, স্কুল জীবনে পড়াশোনায় বা ব্রট আপে অভিভাবকের কিরকম ভূমিকা থাকা উচিত? অভিভাবকদের ভূমিকা হতে হবে ফ্রেন্ডলি, শুধু নয়, মানে ফ্যাসিলিটেটরের, ফ্যাসিলিটেট করতে হবে। ফ্যাসিলিটেট করা মানে হচ্ছে যে তাকে একটু জুগিয়ে দেয়া, হ্যাঁ, যে তুমি পারছো না বাবা, এই যে আর একটু পুশ করো, আর একটু চেষ্টা করো, তুমি পারবে। কিন্তু তাকে যদি আমরা প্রেশার ক্রিয়েট করি যে হাই হাই তোমার, মানে এত ইনভেস্টমেন্ট তোমার উপরে, তুমি তোমার এ দ্বারা এরকম কেন হচ্ছে, প্লাস তাকে যদি আমরা ব্লেম করতে থাকি, তোমার সামনে পরীক্ষা, গত সাল তোমার এই সাপ্লি খেয়েছো, এখনো তুমি সারাক্ষণ মোবাইলে ডুবে আছো, তাহলে এইরকম ভাবে নেগেটিভ ক্রিটিসিজম যদি যদি আমরা করতে থাকি তাহলে তো এটা তার জন্য ড্যামেজ করছি। হ্যাঁ,
তার জন্য ড্যামেজিং হচ্ছে, তাহলে আমি তাকে ড্যামেজ করছি, তাকে ওদিকে ক্ষতবিক্ষত করছি, আবার আশা করছি তার থেকে ভালো কিছু আসবে। মানে আমরা তো তাকে তার এটা কি, তার মানে যে যেটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করছি তাকে, এই যে অত্যাচার করে, তাই না? তখন তো তার ভিতরে ফাইট অর ফ্লাইট, সে তো এটাকে সহ্য করতে হচ্ছে, অথবা সে এটাকে পারছে না দিতে পারছে না, তাহলে তো তার সিম্প্যাথেটিক ফাইট অর ফ্লাইট মোডে সে আছে, স্ট্রেসে আছে। ওই অবস্থায় প্যারাসিম্প্যাথিক ছাড়া তো নলেজ তৈরি হবে না, তাই না? ঠান্ডা মাথায় রিল্যাক্সেশন ছাড়া তো আমার ব্রেন তো, মানে মেমোরি তো ইয়ে করবে না, রেজিস্টারই করবে না, লং টার্ম মেমোরিও হবে না, ক্রিয়েটিভ থিঙ্কিং তো দূরের কথা। স্যার, এর পাশাপাশি হচ্ছে মানে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলা স্কুল জীবনে মানে কিভাবে পড়াশোনার সাথে একসাথে কোরিলেট করবে? এক্সট্রা একাডেমিক কারিকুলাম অ্যাক্টিভিটি, এইটা নিয়ে আসলে আমাদের দেশে এত বেশি স্টিগমা, মানে একদম শৈশব থেকে আমি সবসময় দেখে আসছি অধিকাংশ ফ্যামিলির অধিকাংশ বাচ্চাদের, যে তাদের প্রতিভা ধ্বংস হওয়ার প্রধান কারণ হচ্ছে বাবা মা কর্তৃক তাদের এই যে এই সৃজনশীলতাকে একেবারে মানে মানে অঙ্কুরেই বিনাশ করে দেয়া। আমি যেটা বলছিলাম যে আমাদের প্রুনিং হয়, প্রুনিং এ হয় কি, ব্রেনের এক একটা সময়ে এক একটা স্টেজে এক একটা জিনিস শেখার প্রোগ্রামিং থাকে। ওইটা যদি সময় পার হয়ে যায় তাহলে কিন্তু ওটা হয় না। যেমন সোশ্যালাইজেশনের জন্য যে পিরিয়ড, ওই পিরিয়ডটা যদি পার হয়ে যায় পরে কিন্তু আর সোশ্যালাইজেশন ওভাবে হবে না, সেই ছেলে শাই হবে, এমনকি তার আরো বড় ধরনের মানসিক সমস্যাও তৈরি হতে পারে, সিজোফ্রেনিয়া, এই ধরনের অনেক কিছু হতে পারে। ঠিক একইভাবে তাদের ওই যে ওই এক্সট্রা একাডেমিক, যেমন কারো যদি মিউজিকের ব্যাপারে ঝোঁক থাকে, বা কারো যদি দেখা যায় যে কোনো কিছু আর্ট হোক বা রিসাইটেশন হোক, যে কোনো কিছু, ওইটা কিন্তু বোঝা যায় যে একটা বাচ্চা সে আঁকাআঁকি করতেছে, সে পছন্দ করে, তাহলে ও আচ্ছা এদিকে তোমার কি এটা আঁকতে, তোমাকে আঁকতে ভালো লাগে, সে যদি আঁকতে ভালো লাগে না আমি দেখেই তো বুঝবো। মানে বাবা মাকে কেন ডাম্ব প্রশ্ন করতে হবে, তাহলে সে কিসের বাবা মা? হ্যাঁ, আমাকে যদি ডাম্ব প্রশ্ন করতে হয়, তাহলে আমি যদি বুঝি না আমার বাচ্চার এই এই জিনিসে আগ্রহ আছে, তাহলে আমি সেগুলিকে আরো ফ্যাসিলিটেট করি। আরো যেগুলি সে জানে না, এখনো তার ব্রেনে আসেনি, সেগুলি তার সামনে একটু দিয়ে দিকে, এইটাতে সে কেমন, যে সে ইলেকট্রনিক্স এ পছন্দ করে কিনা, আমি তার কাছে কিছু ভাঙা যন্ত্রপাতি, রেডিওর ভাঙা অংশ টংশ তার কাছে দিয়ে দেখি তো ওইগুলিতে সে আগ্রহ বোধ করে কিনা। অনেক কথা ওইগুলি নিয়ে সে অনেক নাড়াচাড়া, তারপরে বুঝতে হবে এটাতে তার আগ্রহ আছে। তাহলে এরকম এক্সপ্লোর করতে হবে যে তার ব্রেন, সরি, বাই ডিফল্ট কোনো বিশেষ বিষয়ে আগ্রহী কিনা, সেই বিষয়টাকে মূল পড়াশোনার সাথে যদি সম্পৃক্ত না হয়, হলে তো অনেক ভালো, না হলেও ওইটাতে যেন তার আগ্রহ উদ্দীপনাকে আমি সবসময় ফ্যাসিলিটেট করতে পারি, সেটা নিশ্চিত করতে হবে। এইটা যদি করা যায়, কারণ রিসার্চে দেখা গেছে যে যারা নোবেল প্রাইজ পান, অনেক তো রিসার্চার আছেন, সবাই তো নোবেল প্রাইজ পান না, সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের প্রচন্ড এক্সট্রা একাডেমিক ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, এবং প্রত্যেকে দেখা যাচ্ছে যে ওই ক্ষেত্রে অসাধারণ, তার মানে একটা মানে একটা দখল আছে। আমরা আইনস্টাইনের বেহালা বাজানোর কথা জানি, ঠিক সেরকম অন্যদের ক্ষেত্রে তাদের দেখা যায় বিভিন্ন এরকম গুণ আছে, সেটা তারা মানে ওইরকম করার সুযোগ পেয়েছে। তাহলে এই ধরনের যত বেশি আমরা ফ্যাসিলিটেট করতে পারবো আমাদের সন্তানদের ভিতরে, ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে, তাদের মেইন জিনিসটা, মেইন যে ফোকাসটা স্টাডি, সেইটা আরো বিকশিত হবে। স্যার, এই স্কুল লাইফ থেকে কলেজ লাইফে যে ট্রানজিশনাল চেঞ্জেস, সেগুলো কিরকম হয় বা কি কি হতে পারে? স্কুল থেকে কলেজ লাইফে, ট্রানজিশনাল চেঞ্জেস। আচ্ছা আচ্ছা, ফাউন্ডেশন মানে একদম মানে মূল যে পরিবর্তন না, খুব মানে একদম যদি আমরা গ্রস পরিবর্তন স্কুল এবং কলেজ লাইফের, যেটা একটা হচ্ছে কলেজ লাইফটা তো খুব সংক্ষিপ্ত, ওই সময় কিন্তু আসলে খুব মানে মানে ফ্রেন্ডশিপ তৈরি করারও অতটা সুযোগ থাকে না। হ্যাঁ, তবে ওই সময় যাদের সাথে ফ্রেন্ডশিপ হয় সেইটা কিন্তু দেখা যায়, কারণ ওইটা তো একদম ম্যাচিউরিটির প্রায় আগে আগে, এই জন্য ওই ফ্রেন্ডশিপটা কিন্তু অনেকটা বজায় থাকে, মানে পরবর্তীতে তাদের সাথে ইন্টারাকশন থাকে। আবার স্কুল ফ্রেন্ডদের সাথে তো থাকেই, কিন্তু অনেক সময় স্কুল ফ্রেন্ডদের আর্লি স্কুলে যারা, তাদের সাথে কিন্তু অনেক যোগাযোগ থাকে না, হয়তো বহু বছর পর তখন তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। তাহলে ফাউন্ডেশনাল ট্রেনিং এর মানে চেঞ্জের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে যে কলেজ লাইফটা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড। হ্যাঁ, কারণ স্কুল পর্যন্ত একটা লাইফ, ওইটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস লাইফ। আমরা যতই মনে করেন, আপনারা মনে করেন দেখেন 1 2 3 যতই পার হয়ে যায় মনে হয় যেন একই ধরনের, জাস্ট একটু লেভেলটা একটু কঠিন হয়েছে, একটু এলোবোরেট হয়েছে, এছাড়া কিন্তু একই থাকে, স্কুলও একই থাকে, সিস্টেম একই থাকে। কিন্তু
কলেজে এসে দেখা যায় যে সিস্টেমটা অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, বইয়ের শুধু আকৃতি ভলিউমে নয়, পড়ার ধরনে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন খুব অল্প সময়ে টিচাররা দেখা যাচ্ছে ক্লাসে, আগে যেমন স্কুলে একদম সব থরলি পড়াতো, এখন দেখা যাচ্ছে সেরকম না, ওটা সম্ভব না। টিচাররা হয়তো কিছু কিছু জিনিস পড়াচ্ছেন, বাকিগুলো বলছেন এগুলি তোমরা পড়ে, মানে অনেকটা তখন স্বাধীনতার মধ্যে চলে আসে, কারণ ওইভাবে তো পড়া নেওয়ার সুযোগ থাকে না। তাহলে এইটা একটা বড় ব্যাপার, যে এক হচ্ছে যে ট্রানজিশনের কারণে তাকে প্রস্তুতি নিতে হয় ভবিষ্যতে, কারণ এরপরেই তাকে কিন্তু ওই যে একটা ক্যারিয়ারের জন্য যেটা সিস্টেম, হিউম্যান সিস্টেমে যেটা পড়াশোনা ওইভাবে করতে হয় ওটাই করবে সে। ওকে, গুড। কিন্তু ওটা না করলে হবে, সেটা আমরা অন্য কখনো প্রসঙ্গে বলবো। কিন্তু আহ, এইটার চাইতে যেটা বড় ইম্পর্টেন্ট যে হচ্ছে যে নিজের স্বাবলম্বিতা, অর্থাৎ আমি যে ভুল বা মানে আমার আহ, নিজের উপর আস্থাটা, যে না, আমাকে যদি ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ আমাকে যদি শিখিয়ে দেওয়া হয় যে এটা করবো না এটা করবো না, তাহলে কিন্তু আমি ওইটাই আমার দ্বারা বেশি করা হবে। কিন্তু আমাকে যদি স্বাধীনতা দেওয়া হয়, যে কেউ আমাকে দেখবে না, কেউ কিছু বলবে না, আমি আমার নিজের ভালো মন্দ কতটুকু বুঝতে পারি, সেইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসটা আসলে ওই সময়টাতেই তৈরি হয়, এটা কিন্তু অন্য কোনো সময় এটা হতে পারে না, অন্য কোনো সময় এটা হওয়ার সম্ভব না, সম্ভব সম্ভব না। স্যার, এখন হচ্ছে যে মানে আমাদের স্কুল লাইফে যেরকম স্পেসিফিক টেক্সট বুক থাকে প্রতিটা ক্লাসের জন্য, কিন্তু যখন আমরা কলেজে উঠি তখন স্পেসিফিক টেক্সট বুক থাকে না, দেখা যায় যে অনেক রাইটারের বই থাকছে। তারপর এক একটা কলেজ তাদের মতো করে স্পেসিফিক করে দিচ্ছে যে এই কলেজ এটা পড়াবে, বাট দেখা যাচ্ছে অনেক বই অনেক রাইটারের। সেক্ষেত্রে মানে নলেজ গেইন করার জন্য এক একটা সাবজেক্টের ক্ষেত্রে স্টুডেন্টরা কিভাবে পড়বে কলেজ লাইফে? আচ্ছা, মানে এই যে বইয়ের ব্যাপারটা এখানে কলেজ থেকেই আসলে কিন্তু একটা মানে যেটা একটা মানে নলেজটা কিন্তু একটু শ্যালো হতে থাকে, হ্যাঁ, কারণ কলেজের সময় যেহেতু কম। এইখানে আমার নিজের অভিজ্ঞতা যদি দেখি দেখি, স্কুল লাইফে যেমন অন্যান্য গল্পের বই পড়ার যে সুযোগটা পাওয়া যায়, কলেজ লাইফে কিন্তু এটা একটু কম পাওয়া যায়, কারণ কলেজ লাইফে বড় বড় পড়া দেখা যায় যে প্রায় কোচিং বা টিচার এক্সট্রা এগুলি অনেককে পড়তে হয়, যেহেতু কলেজে তো ওইভাবে গাইডেন্সটা স্কুলের মতো না। হ্যাঁ, ওখানে অল্প ক্লাস থাকে। তো এর ফলে দেখা যায় যে ওই কিছু বইয়ের উপর একটা নির্ভরশীলতা চলে আসে, যে এই যেমন ফিজিক্সের এই বই, কেমিস্ট্রির এই বই, তারপরে যে বায়োলজি। তাহলে এই বইয়ের নির্ভরশীলতাটাকে, এটাকে যদি আমরা আমাদের ভিতরে মজ্জাগত করে ফেলি, তাহলে কিন্তু সেটার প্রভাব মেডিকেল স্টাডিতেও পড়বে। তাহলে এক্ষেত্রে যেটা আপনি বললেন যে আসলে ওই পাঠ্য বই আমাকে সব ধরনের, আমার কাছে যদি 5টা বই থাকে, আমার কলেজে কি পড়াচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, অন্য কলেজে কি পড়াচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। আমি তখন দেখবো যে আচ্ছা এইটার এই অংশটুকু ভালো, সেটা তখন দেখতে হবে। বা আমি যেমন আমার মনে আছে, আমরা আমরা যখন পড়েছি ইন্টারমিডিয়েট, তখন আমি যখন চিন্তা করে দেখতাম যে ইন্টারমিডিয়েটের পরে যেমন বায়োলজিতে তো ডিগ্রিতে অনেকে পড়াশোনা করছে, তাই না, মানে মাস্টার্স করছে। আমি তখন লাইব্রেরি গিয়ে ওই ধরনের বইগুলি দেখতাম, তাতে দেখতাম যে আমার যে টপিক সেইখান থেকে আমি নতুন ইন্টারেস্টিং আর কোনো তথ্য আছে কিনা, পাই কিনা, তাহলে সেটা যদি পাই দ্যাট ইজ এক্সিলেন্ট। তাহলে ওই তথ্যটা কিন্তু আমাকে আমার পরীক্ষাতে কোনো কাজে আসবে না সরাসরি, রাইট? কিন্তু এই যে আমার আমার ভিতরে কিউরিওসিটি তৈরি হচ্ছে, আমার টপিকে আছে, এটা আমার কাছে বোরিং মনে হচ্ছে এই সাবজেক্টটুকু, আচ্ছা আমি হায়ার ইয়ার বইটাতে দেখি, ও এখানে আরো ইন্টারেস্টিং এমন তথ্য আছে যেটাতে আমি আমার হিসেব নাই, আমার কাছে পড়তে আগ্রহ লাগছে, মজা লাগছে, কিন্তু এটা পরীক্ষায় আসবে না, দ্যাট ডাজন্ট ম্যাটার। তাহলে কিউরিওসিটি নিয়ে যখন নলেজ গ্যাদার হবে, সেটা হচ্ছে বেস্ট নলেজ। হ্যাঁ, তাহলে ওই কিউরিসিটিটাকে আমার ভিতরে কমও যদি থেকে ওইটাকে আমাকে বাড়াইতে হবে, এবং বাবা মাকেও এটার ব্যাপারে যে তাকে আরো উৎসাহ দিতে হবে, যে আচ্ছা তুমি এটার ব্যাপারে আর কি কি আছে, যেমন ওই এক্সট্রা একাডেমিক কারিকুলাম এটা যেমন ইম্পর্টেন্ট, তাকে অন্যান্য ব্যাপারে তার কি আগ্রহ আছে সেটাকে ফ্যাসিলিটেট করা, একই সাথে আরো হায়ার কোনো ওই টপিক রিলেটেড যদি বই থাকে, টেক্সট বুক, রেফারেন্স বুক, লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে, সেখান থেকে তার ইন্টারেস্ট নিয়ে, ওই যে পরীক্ষা পাশের উদ্দেশ্যে না, এখান থেকে আমি ভালো নোট করব, ওকে, নোট করতে পারলে তো খারাপ না, কিন্তু আমার ভিতরে জানার আগ্রহ নিয়ে আমি কতটুকু দেখছি পারছি। স্যার, সেই ক্ষেত্রে অন্যান্য বই বা লাইব্রেরি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু বর্তমানে আমাদের প্রযুক্তিও যথেষ্ট ডেভেলপড হচ্ছে। সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম গুলো বা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো কলেজ লাইফে কতটুকু হেল্পফুল, বা ওখান থেকে হেল্প নেওয়াটা কি গুরুত্বপূর্ণ? অনলাইন প্ল্যাটফর্মটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাকে কি ঠিক মতন দেখা যাচ্ছে নাকি বাঁকা হয়ে গিয়েছি?
না না স্যার, ঠিক আছে। আচ্ছা, গুড। তাহলে অনলাইন প্ল্যাটফর্ম তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আহ, আমরা আমাদের শেখার যেটা পাঠ্য বইয়ের সিস্টেমটা তো অনেক প্রাচীন সিস্টেম, তাই না? মানে বুকের মাধ্যমে, দেখার মাধ্যমে, বইয়ের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে। কিন্তু যদি ইন্টারেক্টিভ হয় তাহলে সেটা যেমন অনেক বেশি ইফেক্টিভ লার্নিং, ঠিক সেরকম যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এই ধরনের যে বিভিন্ন ধরনের সামাজিক এই এই যে, যেমন এই আপনাদের এই এক্সারসাইজ সেশনগুলি, আপনাদের তো অন্যান্য সমস্ত বিষয়ে এই ধরনের অনেক ক্লাস আছে, হ্যাঁ? তাহলে এই যে ক্লাসগুলি, এগুলি হচ্ছে আসলে অডিও ভিজুয়াল শুধু যে যাচ্ছে তাই না। আমি একটা ক্লাসের ভিতরে যেমন ওইটা শুধু ওয়ান ওয়ে এবং এটা লিমিটেড, ওইটা তো আর মানে আবার ফেরত আসবে না। কিন্তু এইখানে যেমন আমি একটা জিনিস আরো শুনতে আগ্রহ হলে আমি আবার রিপিট করে দেখতে পারবো। এইটা প্লাস হচ্ছে যে আমার আমার কমফোর্ট টাইমে দেখতে পাচ্ছি। তাহলে এই সমস্ত দিক বিবেচনা করে এইটা আসলে রেফারেন্স বা তার একটা সাপ্লিমেন্টারি লার্নিং এর জন্য এটা অসাধারণ একটা পদ্ধতি, অবশ্যই। স্যার, কলেজ লাইফে দেখা যায় যে অনেকে পার্ট টাইম জব করে বা টিউশন করে। এইটা পড়াশোনার সাথে ব্যালেন্স করা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, বা এটা কিভাবে ব্যালেন্স করবে? আচ্ছা, ভেরি গুড। এটা খুব চমৎকার একটা খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন। আমি শুধু বলবো না, এটা হচ্ছে একটা অপরিহার্য প্রশ্ন। অপরিহার্য না, আমি মনে করি যে এটা আসলে এটা আমার মাথাতে হঠাৎ করে আসতো না। এইটার অ্যান্সারটা খুব সহজ। অ্যান্সারটা হচ্ছে কাউন্টার ইনটিউটিভ। কিরকম কাউন্টার ইনটিউটিভ? সাধারণ কমন সেন্সে মনে হতে পারে, হ্যাঁ, স্টুডেন্টরা পড়াশোনা করবে, পড়াশোনাই তাদের কাজ। সে যদি পড়াশোনার সাথে বা পড়াশোনার কম করে যদি সে এক্সট্রা মানে মানে টাকা পয়সার জন্য টিউশনি হোক বা অন্য কিছু কোচিং ক্লাস সেন্টারে ক্লাস, সরি, ক্লাস নেওয়া হোক, এই ধরনের কিছু করে, তাহলে তো এটা তার পড়াশোনাটা আর কি কমিয়ে দিচ্ছে। কিন্তু নো, অ্যাকচুয়ালি এইটা তার লার্নিংকে আরো আরো ইন ডেপথ করবে, হ্যাঁ, লার্নিং এর গভীরতা বাড়াবে এবং তার জ্ঞানের গভীরতা বাড়াবে। কারণ ওই যে, যখন আমি শুধু একটা বিষয় নিয়ে ফোকাস থাকবো, ওইটা আমার কাছে বোর্ড আমি হয়ে যাব। যেমন আমি সবসময় এটা বলি যে আমাদের কাছে অনেক সময় ড্রাগ অ্যাডিকশনের অনেকে আসে, তা আমি তাদেরকে বলি বা তাদের প্যারেন্টসদেরকে বলি, দেখেন অ্যাডিকশনে কখন কেন গিয়েছে, কারণ হচ্ছে লাইফ ওর কাছে খুব বোরিং। কেন বোরিং? কারণ ওকে তো জীবনে কোনো স্ট্রাগল করতে হয়নি। ওকে সবসময় যা কিছু পেয়েছে, চেয়েছে, পেয়েছে, শুধু নয়, চাওয়ার আগেই পেয়েছে। তাহলে তো ওর কিছু স্ক্যারসিটি নাই, ফিলিং অফ স্ক্যারসিটি নেই, অভাবের বোধটাই নাই। তাহলে আমার কাছে যদি ওই তাড়নাটা না থাকে যে ইস, এটা কষ্ট করে পেতে হবে, তখন কি হবে? তখন তো সবই পাচ্ছি, তখন একসময় মানে বোর আমরা বোরিং হয়ে যাবে, যে কোনো মানুষের তাই হবে। তখন হবে কি, তখন আরো স্টিমুলেটিং কি আছে, তখন মনে হবে যে যেটা তাহলে ড্রাগস, এটাতে তাহলে একটু একটু কিছুটা আমি ইয়ে পাবো, হ্যাঁ, তাহলে তখন এইভাবে মানুষ ড্রাগসের দিকে যায়। কিন্তু আপনি যে সিনারিওর কথা বললেন, যদি এরকম হয় যে আমার ফ্যামিলি সাপোর্ট এইভাবে দিতে পারবে, এর চাইতে বেশি দিতে পারবে না, তাহলে আমাকে এক্সট্রা করতে হবে। সেইটা তার জন্য, যেটা যতটুকু স্টিমুলেটিং, তার নলেজকে যত এনরিচ করবে, এরকম আর কোনোভাবেই হতে পারে না। স্যার, কলেজ লাইফে মানে মোটিভেশন ধরে রাখতে শিক্ষার্থী কি কি করতে পারে? মোটিভেশন ধরে রাখার বিষয়টা হচ্ছে যে আসলে যার ভিতরে মোটিভেটেড হবার প্রবণতা থাকবে, সে মোটিভেটেড হবে। অর্থাৎ ওই যে বীজের মতন, আমি যে উদাহরণটা সবসময় বলি, যে একটা বট গাছের বীজ থেকে বট গাছই হবে, এবং সে বট গাছ হতে হলে আসলে তাকে কোনো শিখতে হবে না কোনো কিছু। তাহলে মোটিভেশন, যার ভিতরে মোটিভেশন হবার বীজ আছে, সে নিজে মোটিভেটেড হবে, হতে বাধ্য। তাকে যে পরিস্থিতি রাখা হোক না কেন, সে হবে। আর যার ভিতরে হবার না, তাকে কিন্তু মোটিভেশনের কথা বললেও কোনো লাভ হবে না, বা সে সেটা শুনবেও না। আমার এই কথা বলাটার উদ্দেশ্য এটা কোনো মানে ফ্রাস্ট্রেশনের বিষয় না, আচ্ছা তাহলে কি মোটিভেশনের কোনো লাভ নেই? নো, সেটা না। আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হবে যে হ্যাঁ, আমি আমি মোটিভেশনের ওই সময় ওই বইগুলি পড়েছিলাম বলেই আজকে আমি আমার নিজেকে পরিবর্তন করতে পেরেছি, বা আমি আজকে হয়তো বা একজন বক্তৃতা ভালো দিতে পারি, যে যে বিষয়ে পারদর্শী। এটাকে বলে সুইমার্স বডি ইলিউশন। অর্থাৎ মনে হতে পারে যে এই যে আমি ওইটা 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 করেছিলাম, এই কারণে বুঝি আমি আজকে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি আমি এরকমই হইতাম।
এবং এই হওয়ার প্রক্রিয়াতেই আমি দেখা যেত যে আমার ব্রেন ওই মোটিভেশনাল জিনিসপত্রগুলি খুঁজতো। হ্যাঁ, ইউটিউবে ওইগুলি সার্চ করতো, বই ওই ধরনের বইগুলিই পড়তো। আমি যেমন বক্তৃতা শিক্ষা মানে ডেল কার্নেগির বইটাই পড়ে মানে প্রচুর সংগ্রহ করতাম। হ্যাঁ, লাইব্রেরি থেকে এমনকি মানে না বলেও নিয়ে আসছি। হ্যাঁ, এগুলি আমার মোটিভেশনের এত বেশি চাহিদা, তৃষ্ণা, জ্ঞানের তৃষ্ণার কারণে। হুম। তাহলে এই যখন যখন হয়েছে তার মানে কি, তার মানে হচ্ছে যে, তার মানে এই যে এখন আমি যা সেটা ওগুলি হয়েছে, তাহলে ওগুলি আমাকে এনরিচ করেছে যেমন, তাহলে ওগুলি আমি এই পর্যায়ে গ্রোটা হতো বলেই আমি ওই সময় ওই আগ্রহগুলি আমার ভিতরে আসছে। তাহলে ওই আগ্রহের কারণে আমি এটা হয়েছে সেটা না। তার মানে মোটিভেশনের বীজ যার ভিতরে আছে সে মোটিভেটেড হবেই। স্যার, এভাবেই হচ্ছে কলেজ লাইফটা তো শেষ হয়। এরপরে থাকে অ্যাডমিশন এক্সাম, তারপরে মেডিকেলে ভর্তি। এরপরে যখন প্রথম অবস্থায় মেডিকেলে ভর্তি হয় স্টুডেন্টরা, তারপর পড়াশোনার চাপ কিভাবে ম্যানেজ করবে? কারণ টোটালি একটা ডিফারেন্ট সেক্টরে আসছে, নতুন নতুন সব জিনিসপত্রের সাথে পরিচয় হওয়া, নতুন টেক্সট বুক, নতুন ভিসেরা, এই সব কিছু কিভাবে হ্যান্ডেল করবে? সারেন্ডার করতে হবে, কমপ্লিট সারেন্ডার করতে হবে। হ্যাঁ, সারেন্ডারের মতন শান্তি আর কিছুতেই নেই। সারেন্ডার মানে কি, জাস্ট আমি অসহায় এখন, মানে আল্লাহ ভরসা, যা হবার হবে, যা হবার হবে এইটা যখন চিন্তা করে, যখন একদম রিল্যাক্সড, মানে একদম চরম বিপদ যখন আসেন এরকম যদি হয়, তাই না, তখন মানুষ কি হচ্ছে না, কোনো ওয়ে নাই, তখন সে হাল ছেড়ে দেয়। লার্নড হেল্পলেসনেস, হাল ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তার ভিতরে সে প্রশান্তি অনুভব করে। তখন যখন সে প্রশান্তি অনুভব করে, তখন কিন্তু আলটিমেটলি সে তার ব্রেইনের ক্রিয়েটিভিটি ওই সময় তৈরি হয়, অর্থাৎ তার ভিতরে তখন লার্নিং এনভায়রনমেন্ট তৈরি হয় যখন আমি পরিপূর্ণ রিল্যাক্স, অর্থাৎ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের মধ্যে থাকবো। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, আমি যদি স্ট্রেসে থাকি, আই হ্যাঁ এত পড়া কেমনে পড়বো, স্ট্রেস, তাহলে সেটা সিম্প্যাথেটিক, তাহলে সরি মানে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন থাকতে হবে লার্নিং এর জন্য। কিন্তু যখন আমি সারেন্ডার করবো না, এইটা যা হয় হবে, আমার কিছু করার নেই, এগুলি আমি আমার পক্ষে তো এইভাবে তো আমি সম্ভব নেই, যা হয় হবে। হুম। তাহলে আল্লাহ ভরসা যা হয় হবে, তার মানে হচ্ছে আমি প্যারাসিম্পেথিক আমি যখন মেনে নিলাম, হাল ছেড়ে দিলাম, তাহলে তখনই দেখা যাবে যে আমার ন্যাচারালি আমার ভিতর থেকে লার্নিং স্পিরিট তৈরি হবে। তখন আমি ওই যে পরীক্ষার উদ্দেশ্যে না, কারণ আমি তো হাল ছেড়ে দিয়েছি যে এত বই পড়ে এভাবে আমার পক্ষে সম্ভব না, এই এত আমার অজানা, এত এত পাহাড় পর্বত পরিমাণ জ্ঞান। তখন আমি আচ্ছা ঠিক আছে, তাহলে গল্পের বইয়ের মতন করে তখন দেখা হবে, আচ্ছা ফিজিওলজি যেগুলি কঠিন ওগুলি ওভারলুক করে যাবো। ও বাবা, এগুলি দেখলে আরো হয়ে যাচ্ছে, আচ্ছা সহজ যেটা মজা ইন্টারেস্টিং সাবজেক্ট গুলো ওগুলি একটু দেখলাম। আর যে যেমন ইন্ডোক্রাইনোলজির জিনিসগুলি একটু ইন্টারেস্টিং লাগে, তাই না, ওই সময় একটু সহজও লাগে। তো ওইগুলি আমরা তখন দেখি, আসল কঠিন জিনিসগুলি বাদ দিয়ে ওইগুলি দেখি। এইটাই হচ্ছে লার্নিং এর স্ট্র্যাটেজি এবং এইটাই ন্যাচারাল নিয়ম, যে আগেই কঠিন জিনিসটা না, যেটা সহজ ওইটা তো আমার পরীক্ষা, এইটা না আমার পরীক্ষা, ওইটা পড়ে কিন্তু, যেমন ব্রেইনের ব্যাপারটা ইন্টারেস্টিং, তাহলে ওইটা তো পড়ে কিন্তু এখন আমার এই কঠিনটা আমার ভাল লাগতেছে না, আমার ওইটা আমি দেখতে ভাল লাগছে, আমি ওইটাই দেখবো। ওইটাই হচ্ছে লার্নিং, ওইটাতে লার্নিং হবে। আমি যদি ওইটা পরিপূর্ণভাবে যত দেখবো যে মানে মনের ভিতরে কোনো গিল্টি ফিল গেছে, আমার পরীক্ষা হচ্ছে এখন এক্সট্রিমিটি, কিন্তু ওই কঠিন নাম মনে রাখেন নাই বলে, মনে থাকছে না বলে আমি এখন ওটা এড়ানোর জন্য আমি এখন এই যে ব্রেইন নার্ভাস সিস্টেম বা ব্রেইনের ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ, কিন্তু না, ওকে দেখতে এটাই ভালো লাগতেছে। হ্যাঁ, এটাই ভালো লাগতেছে, তাহলে ওই যে আমার ভিতরে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভেশনটা হচ্ছে, ভালো লাগার অনুভূতি হচ্ছে। তারপরে পরীক্ষাতে দেখা যাবে যে কোনো না কোনো ভাবে আমি ঠিকই পার হয়ে আসছি। এটা হচ্ছে ন্যাচারালি, এটা হচ্ছে ম্যাজিক, এটা এটা এরকমই হয়। স্যার, আমাদের মেডিকেলে ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তিনটা সাবজেক্ট থাকে, যে অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। মানে তিনটা সাবজেক্টে একই টপিক, কিন্তু একটু থ্রি স্টাইলে পড়ানো হয়। যেমন ধরে নিলাম যে রেনাল কার্ড, রেনাল কার্ডে আমাদের অ্যানাটমিতে পড়াচ্ছে যে ভিতরে কিডনির ফুল স্ট্রাকচার, সেটা সম্পর্কে বর্ণনা করছে, ভিসেরা দেখানো হচ্ছে, ওটার পজিশন, স্ট্রাকচার সবকিছু বলা হচ্ছে। আবার ফিজিওলজিতে এটা ফাংশনটা কিভাবে হচ্ছে সেটা বলা হচ্ছে, আর বায়োকেমিস্ট্রিতে কেমিক্যাল রিয়াকশন ওরিয়েন্টেড বলা হচ্ছে। কিন্তু আলটিমেটলি টপিকটা হচ্ছে ওই রেনাল কার্ড ওরিয়েন্টেডই বা কিডনি ওরিয়েন্টেড। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট তিনটা তিন ওয়েতে প্রেজেন্ট করছে, বা টপিক একটা, সেক্ষেত্রে পড়ার স্টাইলটা কিরকম হবে? আচ্ছা, পড়ার স্টাইলটাকে আগে আমাকে এটাকেই ধরে নিতে হবে যে এটা হচ্ছে একটা জিগসয়ের তিনটা পিস। কিন্তু যে জিনিসটা সবচাইতে
মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই তিনটা পিসই সব না। তাহলে আমার শুধুমাত্র এই তিনটা পিস আলাদাভাবে জানাটাই উদ্দেশ্য না, আমাকে এর বাইরে আর কি আছে, মিসিং পিস কি আছে, মিসিং লিংক কি আছে। শুধু মিসিং লিংক না, এর বাইরে অ্যাসোসিয়েটেড যে হলিস্টিক অ্যাপ্রোচ, তাহলে রেনাল সিস্টেমের সাথে আর কি কি যুক্ত আছে, হ্যাঁ আমার সেটার সাথে আর কি কি আছে, এইটার বাইরে আর কি কি আছে। তাহলে যত বেশি আমি এটার বাইরের জিনিস, আমার ওই টপিক, যেমন ধরেন আপনার হিস্টোপ্যাথোলজি, হ্যাঁ হিস্টোপ্যাথোলজি এরকম কিছু বই আছে যে ইলাস্ট্রেশন, যেগুলিতে অ্যানাটমি ফিজিওলজি সবগুলি সুন্দরভাবে ইলাস্ট্রেট করা। তাহলে এই জিনিসগুলিকে একইভাবে সবকিছু আছে, তাহলে আমাকে এই যে আলাদা আলাদা ভাবে তো ওভাবে আমার পাঠ্য বই আছে, ওভাবে আমাকে তো যেতে হবে, কার্ড আইটেম ওভাবেই দিতে হবে, কিন্তু আমার পার্সোনাল লার্নিং এর সময় আমাকে এগুলিকে মিশিয়ে পড়তে হবে। আমি ঠিক আছে যখন এইটা পড়ছি তখন ওইটার সাথে রিলেটেড যেটা, একই সাথে তো আর এটা আমার চলবে না, এটাই স্বাভাবিক। অর্থাৎ আমি যখন আপনি যখন ধরেন কিডনি, যখন অ্যানাটমি কিডনি পড়ছেন ওই মুহূর্তে যে আপনাকে যে রেনাল সিস্টেম পড়ানো হবে তা তো না। কিন্তু আমি যখন কিডনি আমাকে অ্যানাটমি পড়ানো হচ্ছে, তখন হয়তো ফিজিওলজি আমাকে কার্ডিওলজি পড়ানো হচ্ছে, দ্যাটস নাইস। এই যে বিভিন্ন ধরনের অ্যাসিমিলেশন, এটাও প্রয়োজন। সেই সাথে এটাও প্রয়োজন, আচ্ছা কিডনি পড়াচ্ছে তাহলে আমি তো রেনাল সিস্টেমটা একটু দেখি, তো রেনাল সিস্টেমে আমি জাস্ট খুব কিউরিয়াসিটির কারণে, আমার পরীক্ষায় বেশি নাম্বারের জন্য না, ওই উদ্দেশ্যটা খুব খারাপ উদ্দেশ্য যে আরেকজনের যাতে বেশি নাম্বার পাবো। হ্যাঁ, এই প্রতিযোগিতার বৈশিষ্ট্যটা আমাদের জন্য, ক্রিয়েটিভিটির জন্য ক্ষতিকর। যাই হোক, এটা অন্য বিষয়ে আলোচনা, পরবর্তীতে অন্য কোনো প্রসঙ্গে বলবো। তাহলে এই যে যখন আমি এই প্রসঙ্গে থেকে যাবো অন্য, আমার ওই সিস্টেমে এইখানে এইটার সম্পর্কে কি আছে দেখি, তো এই যে যখন আমরা এইভাবে দেখবো এবং এই দুটাকে মিক্স করার চেষ্টা করবো, আচ্ছা এটার সাথে কি এটা কোনোভাবে, আমি তো এখন ওইটা পড়াচ্ছি না কিন্তু আমি এটার সাথে কি কোনো কিছু মিলাই একটু আমার বোঝার জন্য, বা এটা বলে আমার কি আর একটু আমি ভালো বুঝতে পারি, মানে বুঝতে পারলে একটা আনন্দ, ও আচ্ছা আমি জিনিসটা সুন্দরভাবে বুঝলাম, মানে এমন ভাবে বুঝলাম যে এখন আর এটা আমি ভুলবো না, এটাকে আমি সুন্দরভাবে যে কাউকে আমি ব্যাখ্যা করতে পারবো। তাহলে ওই রকম ভাবে করার জন্য আমাকে, যদি আমি চোখ কান খোলা রাখি, ইন্টারনেট তো আছেই, হ্যাঁ তাহলে কিন্তু ওই যে আমাকে মিসিং পিস বিভিন্ন বের করতে হবে, লিঙ্ক বের করতে হবে। স্যার, এই মেডিকেল লাইফে পড়াশোনার ক্ষেত্রে বা মানে স্টেপ বাই স্টেপ আগানোর ক্ষেত্রে সিনিয়র সাজেশন বা গ্রুপ স্টাডি বা গ্রুপিংটা কতটুকু হেল্পফুল? গ্রুপ স্টাডিটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ স্টাডি ছাড়া অসম্পূর্ণ, মানে এটা আসলে সম্পূর্ণ হবেই না। কেউ সম্পূর্ণ একা একা পরীক্ষা করে, কারণ এই যে সোশ্যাল বিং আমরা, যেমন ওই যে বাচ্চাদেরকে যদি আমি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র ওই খেলার পিরিয়ডে তোমরা একসাথে খেলবে, বাকি সময়টা কেউ কারোর সাথে তাকাবে না, কথা বলবে না, সেটাতে যেমন তার ক্ষতি হচ্ছে, সেরকম মেডিকেলে কেউ যদি মনে করে যে না আমি একা একাই পড়বো, আমি অনেক মেধা, আমার মুখস্থ বিদ্যা অনেক বেশি, আমার তো অন্যদের সাথে গ্রুপ স্টাডি দরকার নেই, আমি শাই ফিল করি, তাহলে আসলে সে মানে তার দ্বারা অনেক, মানে সে আর কি ওইভাবে নিজেকে কন্ট্রিবিউট সে করতে পারবে না, কারণ তার লার্নিং হবে ফল্টি লার্নিং। কারণ সোশ্যালাইজেশনই তো হচ্ছে না, শেখার সময় যদি সোশ্যালাইজেশন না হয়, তাহলে তার সার্ভিস ডেলিভারির সময় ওটার ঘাটতি থাকবে, তার মানে ক্যারিয়ারের ক্ষেত্রে, তার প্রফেশনাল লাইফেও তো তার ঘাটতি থাকবে। স্যার, একজন স্টুডেন্ট তাহলে শুরুতে হচ্ছে যে স্কুল লাইফ, দেন সেখান থেকে হচ্ছে কলেজ লাইফ, দেন মেডিকেল লাইফ, তিন ক্ষেত্রে যে তার এই চেঞ্জেস, এগুলোকে সে কিভাবে অ্যাডাপ্ট করবে? কারণ তিনটা তিন রকম ফেজ হচ্ছে, একটু কিছু হলো ডিফারেন্স থাকছে। এবার সে সেটাকে কিভাবে আলটিমেটলি মানে ওটার সাথে কোপ আপ করবে? আচ্ছা গুড, আপনার এই প্রশ্নটাকে আমরা মেটাফরিকে এইভাবে বলতে পারি, মনে করেন যে একটা মথ থেকে সে প্রজাপতি হলো, তাহলে এই মথ থেকে যে প্রজাপতি হওয়ার বিষয়টা, এইটা এরা এটাকে কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে, এই প্রশ্নটা যেরকম এটাও ঠিক সেরকম, কারণ এটা ন্যাচারালি সে, এটা তো একটা স্পন্টিনিয়াস প্রসেস। আমাদের জীবনের গ্রোথ বিভিন্ন পর্যায়ে আমরা ইভলভ হই, আমরা প্রস্ফুটিত হই, হ্যাঁ অর্থাৎ আমরা আর কি নিজেদেরকে মেলে ধরি স্পন্টিনিয়াসলি, ন্যাচারালি। তাই যে একটা ফুল যে কড়ি, ফুলের কড়ি থেকে ফুল ফুটে, এইটা কিন্তু ফ্রম ইনসাইড আউট, এটা কিন্তু ফ্রম আউটসাইড ইন না, অর্থাৎ আমরা কিন্তু বাইরে থেকে লোহালক মানে মানে অনেক কিছু যন্ত্রপাতি দিয়ে ওটাকে ফুটাই না, ওটার ভিতরেই আছে, ওটা স্পন্টিনিয়াসলি, এটার জন্য ওটার কষ্ট করতে হয় না যে ওর অনেক কষ্ট করে ফুলটা ফুটেছে, নো।
তাহলে আমরা যে ইভলভ হচ্ছি সেটা যে অনেক কষ্ট করে আমরা করেছি, নো, এটা ন্যাচারালি এটা ইভলভ হয়েছে। তাহলে আমি চেষ্টা করলেও এইভাবে ইভলভ হতো, না করলেও হতো। তাহলে এইটাই যদি হয় আমাদের মাইন্ডসেট, যেটা বাস্তবতা, যে প্রকৃতিতে অন্য কিছু কিভাবে চলছে, কাউকে তো স্ট্রেস, একটা ধরেন নদী, একটা যে স্রোত, সেই স্রোতকে কি আমরা বলি যে তুমি আরো বেশি জোরে যাও? সেটা না, সে তো স্রোত, সে তো এরকমই। তাহলে তাকে তো আমরা, যেমন আমি পানিকে যদি বলি তুমি আরো সিক্ত হও, সেটা যেমন একটা মানে মানে কোনো মেক সেন্স করে না, ঠিক সেরকম আমরা কিভাবে নিব, নেওয়ার কিছু নাই। আমরা ইভলভ হচ্ছি, এক এক পর্যায়ে এক এক রকম। এই পর্যায়টা আমি এরকম, আগের পর্যায়টা আগের পর্যায়ে ছিল, এটা এই পর্যায়ের অংশ ছিল, একটা বিবর্তনের ধাপ ছিল, দ্যাটস ইট। স্যার, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটা স্টেপে বা প্রতিটা স্টেজে তারা নিজেদেরকে একভাবে অ্যাডাপ্ট করছে, দেন আবার নতুন একটা স্টেজে যাচ্ছে, তখন সেখানে আবার অ্যাডাপ্ট করছে। তো সেক্ষেত্রে পিছনে যেই ওয়েতে তারা নিজেদেরকে অ্যাডাপ্টেড করে ফেলেছে, ওই ওয়েতেই কি তারা ফলো করবে, নাকি নতুন জিনিসকে নতুন ভাবে অ্যাডাপ্ট করবে? আচ্ছা, এক্ষেত্রে প্রকৃতির নিয়মটা কি? প্রকৃতির নিয়ম হচ্ছে এই যে ইন্টেলিজেন্সের সংজ্ঞায় একটা একটা সংজ্ঞা হচ্ছে যে অ্যাডাপ্টিবিলিটি উইথ, মানে চেঞ্জিং এনভায়রনমেন্ট। যে যত বেশি চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে পারবে, সে তত বেশি তার সার্ভাইভাল ইয়েটাই বেশি, চান্সও বেশি, এবং সব দিক থেকে সে তখন লাইফটাকেও এনজয় করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ আমি মনে করি সে এসির মধ্যে অভ্যস্ত, এখন প্রচন্ড গরমের মধ্যে যদি আমি, ইস গরম, কি করব কি করব, তাহলে তো আমি, আমার এটা ডিস্ট্রাকশন, মানে আমার এটা আরো আর কি ডিস্টোপিয়া, তাই না? কিন্তু আমার যদি এরকম থেকে, ওকে ফাইন, হ্যাঁ, যে এরকম এইটাও একটা রিল্যাক্সেশন, যে এটাও তো আমি একসময় হয়তো বা যদি একজন মুসলিম হয়, যে আমি তো দোজখের আগুনে তো কাবাব হব, তাহলে সেটার কিছুটা আমি এখানে একটু অনুভূতিটা সামান্য হলেও একটু নেই। হ্যাঁ, আমাকে তো থাকতে হবে, কিছু সময় তো থাকতে হবে, তো ওইটার আমি এখানে একটু একটা স্পর্শ নেই, ওটা একটু ফিল করার চেষ্টা করি। তাহলে এইভাবে সে তার নিজের সহনশীলতাটা বাড়ানোর চেষ্টা যদি করে, দ্যাট ইজ নাইস। তাহলে ওই যে এই জিনিসটা কিভাবে তৈরি হবে, যখন আমি আমার যে নতুন পরিস্থিতি যেটা, ওইটাকে অ্যাডাপ্ট করা, এবং এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে না, স্পন্টেনিয়াসলি হবে, যদি আমরা আমাদের নিজেদের বর্তমানের উপরে নিজেদের ফোকাসটা রাখতে পারি। হ্যাঁ, যে অতীত ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামানোর কিছু না, আগে যা শিখেছি সেই তুলনায় এখন এটা তো ঠিক না, এখন এই পরিবেশে কিভাবে নিজেকে খাপ খাবো, এখন এই পরিবেশ, ইট ইজ মাই এনভায়রনমেন্ট। উম, স্যার, এখন হচ্ছে ব্যাপারটা যে এই পুরো প্রসেসের মধ্যে, মানে একদম সেই স্কুল জীবন থেকে মেডিকেল কলেজে আসে, এর মধ্যে নিজের মানবিকতা বা নৈতিকতা এগুলো ডেভেলপ করার আসলে প্রসেসটা কিভাবে? আচ্ছা, সরি, আপনি তো কাইন্ডলি আরেকবার একটু বলেন, আমি ঠিক মতন শুনতে পাইনি। মানে স্যার বলছিলাম যে স্টুডেন্টরা তাদের মানবিকতা বা নৈতিকতা বোধ এগুলো স্কুল জীবন থেকে এই মেডিকেল জীবন বা পরবর্তী সময়ে কিভাবে ডেভেলপ করে এগিয়ে নিয়ে যাবে? আচ্ছা, এই মানবিকতা বোধ ডেভেলপ করতে হলে যেটা মনে করি সেটা হচ্ছে যে তার নিজের ভিতরে একটা নিজস্ব সেটস অফ মরাল এথিক তৈরি করতে হবে। এবং এইটা কখন তৈরি করতে হবে, এটা নিজেকে তার স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, কারণ আমি আহ, ওই যে যেমন না পড়ে কেউ সাইকেল শিখতে পারবে না, সেরকম আমি যদি কখনো ভুলই না করি, তাহলে তো সঠিক ওটা আমার ভিতরে আসবে না। আমি যদি সবসময় যদি চেষ্টা করি যে আমি একদম শুদ্ধ থাকবো, তথাকথিত শুদ্ধ একটা একটা ইসের মধ্যে থাকবো, তাহলে কিন্তু আমার ভিতরে একে যেমন একটা রিস্ক থেকে যাবে, ভালনারেবিলিটি থেকে যাবে। তাহলে এইটার জন্য আমি যেটা মনে করি যে আমাকে দেখতে হবে যে আমি কতটুকু নিতে পারি, অর্থাৎ আমি কতটুকু ঝুঁকি নেয়ার ক্যাপাবিলিটি আমার আছে। আমি যদি একেবারে, ওই যে যেমন বাচ্চারা আগুনে অনেক সময় হাত দেয়, তাই না? এখন আমরা কিন্তু শৈশবে এইভাবেই কিন্তু শিখেছি, মানে আগুন যে শরীরে যে গরম লাগে বা এটা যে শরীরের জন্য কষ্টদায়ক, এইটা কি আমাদের সরি, পরিবারে বা স্কুলে এটা কি আমাদেরকে ছ্যাঁকা দিয়ে শিখিয়েছে কেউ? কেউ কিন্তু ওভাবে না শেখায় না, স্যার। আমরা অ্যাক্সিডেন্টালি ওটা শিখি। তাহলে ওই যে অ্যাক্সিডেন্টালি শিখি, এইটাই হচ্ছে ন্যাচারাল প্রসেস। হ্যাঁ, তাহলে ঠিক সেইভাবে আমরা যদি বলি যে আমাদের কিছু শিখে আসছে না, এই সেটস অফ এথিক, মরাল এথিক্স বা মানবিক ব্যাপারগুলি, এখন ওই ব্যাপারগুলি যদি আমার ভিতরে যখন
ব্যত্যয় আসবে, সবার ভিতরে আসবে, এটাই স্বাভাবিক। তাহলে আমি যদি একদম মনে করি যে না, আমি কোনো ব্যত্যয়ের মধ্যে দিয়ে যাবেন, তাহলে আমার লার্নিং হবে না। কিন্তু আমার যখন ব্যত্যয়ের মধ্যে দিয়ে যাব, তখন কিন্তু ওই যে এদিক ওদিক পড়ে 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 তখন আমার ভিতরে নিজের একটা বোধ তৈরি হবে, আচ্ছা ঠিক আছে, আমি তো এই জিনিসগুলি শিখছি, কিন্তু আসলে আমি দেখলাম যে এই পরিস্থিতিতে আমি নিজে কি করব, সেটা আমার বিষয়, এবং আমার ওই বিষয়টার উপরে আমার নিজের একটা একটা দখল থাকতে হবে, যে না আমি এরকম ভাবে মনে করি, এটাই এটাই আমার বৈশিষ্ট্য, বা আমি এভাবে আমার এথিক্যাল সেটটাকে আমি আমি ধরে রাখবো। স্যার, ওভারঅল আসলে আমাদের এই 3 স্টেজ নিয়ে যে কথা বললাম আজকে, আমাদের এই ভিডিওগুলো শুধু যে মেডিকেল শিক্ষার্থী তারাই দেখেন এমন না, অনেক জুনিয়র্সও দেখেন, বা যারা আবার স্বপ্ন দেখেন যে তারা নিজেরাও মেডিকেল প্ল্যাটফর্মে আসবেন। তো সেক্ষেত্রে স্যার আপনি মানে স্কুল কলেজ বা মেডিকেল শিক্ষার্থী সকলকে উদ্দেশ্য করে কি টিপস দিতে চাচ্ছেন? আচ্ছা, সরি, আমি আর আর একবার একটু বলেন, আমি যে এই আওয়াজটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। স্যার মানে আমাদের এই প্রোগ্রামটা তো স্যার শুধু যে মেডিকেল শিক্ষার্থীরাই দেখেন ব্যাপারটা এরকম না, একই সাথে হুম। হচ্ছে যে স্কুল কলেজের স্টুডেন্টরাও দেখেন, বা যারা সামনে মেডিকেল সেক্টরে আসতে চান, স্বপ্ন দেখছেন, তারাও দেখেন। তো স্যার আপনি হুম। ওভারঅল সকলের উদ্দেশ্যে কি টিপস দিতে চাচ্ছেন? আচ্ছা, মানে এটা তাদেরকে কিভাবে হেল্প করবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা মানে আমার যেটা মূল বিষয়টা হচ্ছে যে মেডিকেলের বা আলাদা, এটাতে কোনো পার্থক্য নাই। এটা মেডিকেলের বিষয়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত বলেও কিছু নাই। আমরা হয়তো বা সুবিধার্থে আমরা টার্ম ব্যবহার করেছি, অ্যানাটমি, ফিজিওলজি বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, কিন্তু এই একই খাতে এটা যদি আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ওই যে ওই একই জিনিস, টার্মিনোলজি ভিন্ন। হ্যাঁ, অবশ্যই তো সাবজেক্টের ভিন্নতা আছে, কারণ ইঞ্জিনিয়ারিংতে ব্রেইনের যে সমস্ত অংশগুলি বেশি অ্যাক্টিভেটেড, বেশি ব্যবহার করতে হয়, মেডিকেল সায়েন্সে কিন্তু একটু ডিফারেন্ট কিছু জিনিস, লার্নিং এর প্যাটার্নটা ডিফারেন্ট। আবার যারা আর্কিটেক্ট, তাদের কিন্তু লার্নিং এর ইয়েটা ডিফারেন্ট। হ্যাঁ, ব্রেইনের বিভিন্ন মানে ফ্যাকাল্টির ইনভলভ এনগেজমেন্টটা ডিফারেন্ট হয়। কিন্তু মূল যে বিষয়গুলি সেগুলি কিন্তু ইউনিভার্সাল। এই যে শেখার যে পদ্ধতি, গ্রুপ স্টাডির ব্যাপারটা, এক্সট্রা একাডেমিক কারিকুলামের ব্যাপারটা, নিজস্ব মূল্যবোধ তৈরির ব্যাপারটা, হ্যাঁ, এই জিনিসগুলি সবার ক্ষেত্রে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো বিষয় হোক না কেন, সবার ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। জি স্যার, থ্যাংক ইউ স্যার আমাদের আজকে এতটা সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান সাজেশনের জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম স্যার, সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই সেশনটিও আপনাদের সকলকে নানানভাবে হেল্প করবে এবং অনুপ্রাণিত করবে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে এগিয়ে যাওয়ার জন্য এবং কোপ আপ করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।